গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে সীমান্তে বিজিবি বিএসএফকে এক বিন্দু ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগেই ভারতীয় দুটো নৌকা থেকে 5 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে বিজিবি আটক করে। তার মানে বিজিবির পক্ষ থেকে, কিংবা আমরা বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের জন্য এই বার্তাটা স্পষ্ট, সীমান্তে বাংলাদেশ আর কোনো ছাড় দেবে না, ভারতকে কোনো ছাড় দেবে না। চীন হঠাৎ করেই বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দিয়েছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের 2 কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি। আওয়ামী লীগ নেত্রীর ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কি বলতে চায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও দেখতে চলেছেন ডক্টর ইউনূস কিন্তু ভারতদের দাপিয়ে বেড়াচ্ছে। ভারতের সীমান্ত রক্ষীরা কিন্তু খুবই আতঙ্ক রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে। সেই সাথে কিন্তু ভারতের নরেন্দ্র মোদী জো বাইডেনের কাছে একটি দাবি এবং আর্জি দিয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে নালিশ করেছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত রূপে সবকিছু দেখতে পারবেন। তার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে আমরা এই ভিডিও থেকে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে সীমান্তে বিজিবি বিএসএফকে এক বিন্দু ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগেই ভারতীয় দুটো নৌকা থেকে 5 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে বিজিবি আটক করে। সাথে সাথেই বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির সাথে টেলিফোনে যোগাযোগ করা হয় এবং জানানো হয় এই দুটো নৌকা বিএসএফ ঠিক করেছিল, কিন্তু স্রোতের কারণে তারা ভুল করে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে। ফলে এই 5 জন ভারতীয়কে যেন ফেরত দেওয়া হয়, কিন্তু বিজিবি তাতে রাজি হয়নি। এরপর বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেও তারা বিজিবিকে অনুরোধ জানায় তারা যেন এই 5 জন ভারতীয়কে ফেরত দেয়, কিন্তু বিজিবি ফেরত দিতে রাজি হয়নি, বরং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের গত 15 বছরে আমরা এর ঠিক উল্টো চিত্রটা দেখেছি। বিএসএফ বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে, কখনো লাশ নিয়ে গেছে, সেই লাশ পর্যন্ত ফেরত দেয়নি। বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, পতাকা বৈঠক করে অনুরোধ জানানো হয়েছে, কখনো লাশ ফেরত দিয়েছে, কখনো লাশ পর্যন্ত ফেরত দেয়নি। এমনকি বাংলাদেশের সীমানায় ঢুকে তারা গুলি করে মানুষ মেরেছে, তারপরও বিজিবি কখনো বিএসএফকে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারেনি। কিন্তু এখন চিত্রটা পুরোপুরি উল্টো। কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল। বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল সীমান্তে, সেটা আটকে দিয়েছিল বিজিবি। এটা নিয়ে অবশ্য একটা রিপোর্ট হয়েছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম ডনে। পাকিস্তানের গণমাধ্যম কিভাবে এই ঘটনাকে দেখছে, বিজিবি যে বিএসএফকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না, 15 বছরের যে প্র্যাকটিস সেখান থেকে পুরোপুরি বিপরীত অবস্থান এসেছে এবং প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে কোণঠাসা হচ্ছে, সেই ব্যাপারটাকে তারা কিভাবে দেখছে ওই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। সর্বশেষ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একজন ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। তিনি একজন নারী পাচারকারী। বাংলাদেশি 3 জন নারীকে তিনি পাচার করার চেষ্টা করছিলেন এবং সে সময় তিনি বাংলাদেশের সীমানায় ঢুকে গিয়েছিলেন। সেই অবস্থায় ফাঁকা গুলি ছুড়ে বিজিবি আটক করেছে। তার মানে বিজিবির পক্ষ থেকে, কিংবা আমরা বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের জন্য এই বার্তাটা স্পষ্ট, সীমান্তে বাংলাদেশ আর কোনো ছাড় দেবে না, ভারতকে কোনো ছাড় দেবে না। মহেশপুর সীমান্ত থেকে এই নারী পাচারকারীকে কিভাবে বিজিবি আটক করছে সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা ঘটনার দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া যাক। চীন হঠাৎ করেই বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমাদের এটা মনে রাখতে হবে, ভারত যেমন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল, একই রকমভাবে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল। কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত এবং চীনকে অবশ্য বৈশ্বিক পরাশক্তি বলা যায়, এই পরাশক্তি দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে চীন এখন বাংলাদেশের সাথে, বাংলাদেশের নতুন সরকারের সাথে, এমনকি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এটা চীনের জন্য একটা অশনি সংকেত। যখন বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে আমরা দায়ী করছি, ভারত যখন কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক বাঁধ খুলে দিচ্ছে এবং তারপর বাংলাদেশে বন্যা পরিস্থিতির যে চরম অবনতি ঘটছে, এটা নিয়ে যখন অনেক আলোচনা চলছে, ঠিক একই সময় চীন হঠাৎ করেই বাংলাদেশের বন্যা কবলিতদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা $1 লাখ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা কবলিতদের সাহায্যের জন্য অনুদান দিয়েছে। অ্যামাউন্টটা অবশ্য অনেক বড় না, $1 লাখ। কিন্তু তারা যে ইন্টেনশনটা দেখাচ্ছে, এটাতে স্পষ্ট তারা বাংলাদেশ থেকে ভারতের ফুটপ্রিন্ট পুরোপুরিভাবে মুছে দিয়ে নিজেরা এখানে কর্তৃত্ব নিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, তাদের সাথে সম্পর্কটা আসলে কেমন হবে, পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের ব্যালেন্স করে চীনের সাথে আমরা কী ধরনের সম্পর্ক স্থাপন করতে পারি, এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে চীন, রাশিয়া এবং ভারত এই 3 পক্ষই স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর। সুতরাং কিভাবে আমরা পরবর্তী স্টেপ নেব সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এই মুহূর্তে চীন যে স্টেপগুলো নিচ্ছে এবং বাংলাদেশের নতুন সরকার ভারতকে এক বিন্দু ছাড় না দেওয়ার যে মানসিকতা দেখাচ্ছে, বিশেষ করে সীমান্তে বিজিবি যে অবস্থান নিয়েছে, যেভাবে চোখ রাঙাচ্ছে বিএসএফকে, তাতে পরিষ্কার এটা ভারতের জন্য একটা অশনি সংকেত।
কিন্তু বাংলাদেশে ভারতের পরীক্ষিত দালাল শেখ হাসিনার পতনের পরও এখানে আরও বেশ কিছু দালাল রয়ে গেছে, যারা এখনও ভারতের পক্ষে দালালি করছে, সাফাই গাইছে। 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে আওয়ামী লীগের একটা বন্ধন স্থাপন করেছিল, যে বন্ধনের কারণে 2014 এবং 2018 সালে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করতে পেরেছিলেন। হুসেইন মোহাম্মদ এরশাদ এখন নেই, এখন তার ছোট ভাই GM কাদের, গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। বাংলাদেশে বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতির জন্য যখন ভারতকে দায়ী করা হচ্ছে, ভারত কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের জলবিদ্যুৎ কেন্দ্র কিংবা অন্য যে ড্যামগুলো আছে সেগুলো খুলে দিচ্ছে। এই কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এই আলোচনাটা যখন চলছে, তখন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে GM কাদের বলছেন, এটা ভারত বিরোধিতার কারণে উপস্থাপন করা হচ্ছে, সত্যিকার অর্থে ভারত বাংলাদেশের বন্যার জন্য দায়ী নয়, ভারতের যে ড্যামগুলো খুলে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতির জন্য দায়ী নয়। তিনি এখানে ভারতের পক্ষে সাফাই গাইতে শুরু করেছেন। আমরা এই দালালের বক্তব্যটা একটু দেখব, তারপর মহেশপুর সীমান্তে কিভাবে ভারতীয় নারী পাচারকারীকে আটক করলো বিজিবি সেই ঘটনাটা আমরা দেখব। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য যারা ভারতকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের 2 কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটল এমন ঘটনা। আওয়ামী লীগ নেত্রীর ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কি বলতে চাইছে বাংলাদেশ? ঢাকা চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত, এমন গুঞ্জনের জবাবেই কি নেওয়া হলো এই পদক্ষেপ? নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ, আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল। 17 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত হলেন এই 2 কূটনীতিক। তাদের দেয়া হয়েছে দেশে ফেরার নির্দেশ। ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত, সেই বিষয়টি এখনও পরিষ্কার না। গত 15 বছর ধরে শেখ হাসিনাকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। জনপ্রিয়তা হারানো স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী সরকার, অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারত বিরোধী মনোভাব। ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে। হাসিনার পক্ষ নিতে গিয়ে এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা। ঢাকা চাইলেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদী সরকার, এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষক। আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত। সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবেই দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ TCA রাঘবান। তিনি মনে করেন, সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লির মিত্ররা, তাই বন্দি বিনিময় চুক্তির ফাঁকফোকর খুঁজে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেয়া হতে পারে ঢাকার অনুরোধ। ভারতের উপর হাসিনার ক্রমবর্ধমান নির্ভরশীলতায় হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন। মোংলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনা কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান। গত জুলাই মাসে চীন সফরে গেলে হাসিনার কাছে নিজেদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করেছিল দেশটির সরকার। আওয়ামী লীগ নেত্রীর পতনের পর বেইজিংয়ের জন্য তৈরি হয়েছে ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা। ক্ষমতা ধরে রাখার জন্য বহু নৌকায় পা দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন সরকারের গণতান্ত্রিক ত্রুটি, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে একরকম চোখ বন্ধ করেছিল পশ্চিমা বিভিন্ন দেশ। অনেকে মনে করেন তাদের নীরবতা হাসিনাকে করে তুলেছিল আরও বেপরোয়া। গদি টেকানো পররাষ্ট্রনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে হোঁচট খেয়েছে বাংলাদেশের অবস্থান। নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তা মাথায় নিয়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী দিচ্ছেন। গেল প্রায় 18 থেকে 19 দিন প্রধান উপদেষ্টা পদে আসীন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সংস্কারের জন্য, মানুষের কাছে সেটা প্রশংসনীয় হচ্ছে। এছাড়া তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর একের পর এক নানান আন্দোলন, নানান দাবি, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সকল কিছু মিলিয়ে একটা কঠিন ক্রান্তিকালের সময়টা তাকে পার করতে হচ্ছে। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের জন্য একটু দুঃসংবাদও আছে। বাংলাদেশকে বৈশ্বিক মোড়লদের হাত থেকে রক্ষার জন্য, বাংলাদেশ যে আরো কারোর দাবার গুটি না সেইটাকে প্রমাণিত করার জন্য আরো কিছু শক্ত ভূমিকা সম্ভবত নেওয়ার সময় এসেছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল একটু ফেভার পাওয়ার দরকার, বাংলাদেশ কি ইন্দো প্যাসিফিক বা কোয়াডে জয়েন করবে, বাংলাদেশের হিন্দুরা কি আসলে অনিরাপদ, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় কি করা দরকার, এই বিষয়গুলা একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু গেল বেশ কয়েক দশক যাবৎ বাংলাদেশকে নিয়ে খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা ইজারা দিয়ে রেখেছিল ভারত সরকারকে। তো পুরানা সেই যে দখলদারিত্ব বা বাংলাদেশকে যে কন্ট্রোলের যে একটা খেলা, সেখান থেকে ভারত কিন্তু বের হয়ে আসে নাই। দেখেন, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ইস্যুতে তারা কথা বলেছে।
কথা বলছে, ভালো কথা বলতেই পারে, কিন্তু কথা বলার পর মোদি যে টুইটটা করছে সেই টুইটটাতে আমার কাছে যথেষ্ট আপত্তিকর কিছু অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয়েছে, যেটা বাংলাদেশ সম্পর্কে তাদের আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আর এই বিষয়টা যেহেতু আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো তারা নানান কারণে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পারে নাই, কথা বলতে পারে নাই, অন্তত মোদি সাহেব ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর আমরা আশা করি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। আমাদের দেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে আমরা কারোর কাছে কৈফিয়ত দেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র আমাদের জনগণের কাজ ছাড়া। আমরা অন্য কোনো দেশকে প্রমাণ করতে হবে না, বা তাদের দেশের সাংবাদিক এনে প্রমাণ করতে হবে না যে আমার দেশে কি চলে, ভারতে কি চলে সেটা আমরাও জানি। আবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি। যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশকে নিয়ে যখন আলোচনা করে বুঝতে হবে এখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে কোয়াড, ইন্দো প্যাসিফিক, যেটাতে বাংলাদেশ গত কয়েক দশক যাবত বাংলাদেশকে ঢুকানোর চেষ্টা করেছে, বাট বাংলাদেশ চীনের সাথে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে ওইখানে জয়েন করে নাই। আর যদি কোয়াডে বাংলাদেশ ঢুকে তাহলে ওই যে ইউএসএ যে নেভাল ইউনিটের যে কলামটা ছিল, আমি দুদিন আগে যে নিউজটা দিয়েছি, বাংলাদেশে মার্কিন ঘাঁটি গড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়গুলোকে একটু শক্তভাবে হ্যান্ডেল করা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকে নিজের এক্স হ্যান্ডেল মানে টুইটারে দেওয়া বাইডেনের সাথে আলাপের একটা বিষয় নিয়ে মোদীর পোস্ট ছিল, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোন আলাপ হয়েছে, হতেই পারে। এই সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক এবং বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদ মত বিনিময় করেছি, করতেই পারেন। এবার আসেন মেইন পয়েন্ট, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করছি। বাবা তুমি কেন আলোচনা করবা? তোমার কেন আলোচনা করতে হবে? তুমি কি আমাদের বস না মালিক সাচ্ছ, নাকি তোমাদের অধীনস্থ কোনো রাষ্ট্র আমরা? এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর প্রয়োজনীয়তার জোর দিয়েছি। মানে তোমরা কি করবা? তোমাদের যেটা করা দরকার, বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিস বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কু করার চেষ্টা, এই বন্যার পানি খুলে দিয়ে গত 10 দিনে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা, আনসারদেরকে নিয়ে খেলার চেষ্টা, আরো নানান ধরনের যে চেষ্টা চলছে, তোমরা সেগুলোতে ব্যস্ত আছো। তোমাদের দেশের মিডিয়া বাংলাদেশের পুরান ঘটনা নিয়ে, পলিটিক্যাল ইস্যুতে হিন্দুদের সাথে যে ঝামেলাগুলো ছিল, অতীতে দুই একটা বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ছিল, এবং কি বিভিন্ন দেশের বক্তব্যকে কাটপিস লাগায়া তোমরা তোমাদের মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছো, সেটা তো প্রশ্নই আসে না। তো তোমরা কোন প্রয়োজনীয়তা অনুভব করছো? আচ্ছা, বলছে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি এখানে ইন্দো প্যাসিফিক ইস্যু বা কোয়াড ইস্যুতে কিন্তু আলোচনা করা হয়েছে। এখন দেখেন, ভারত যুক্তরাষ্ট্র তারা কিন্তু একটা টিম, আর বিপরীতে চীন এটার বাহিরের একটা টিম, রাশিয়া সহ আর যে অঞ্চলগুলো আছে। বাংলাদেশের অবস্থানটা আমরা গত বেশ কয়েকটা সরকার যারাই ছিল একটা মিডল পয়েন্টে কিন্তু হাইটা গেছে, কেউ খেলাধুলা বেশি করছে, কেউ কম করছে, কিন্তু কোয়াডে কিন্তু আমরা এখনো জয়েন করি নাই। কোয়াডে জয়েন করার যে ইস্যুটা, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম যে কোয়াডে জয়েন করলে ইন্দো প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশ কানেক্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশের যেই জলসীমা বা বাংলাদেশের যে সেন্ট মার্টিন ইস্যুটা আছে, অথবা চট্টগ্রাম মাতারবাড়ি গভীর বন্দর ইস্যু আছে, বেশ কিছু জায়গা যেখানে সামরিক মহড়া চলতে পারে চীনের বিরুদ্ধে। তো চীন তো ভাই আগ্রাসী, চীন স্বাভাবিকভাবে এটা কখনোই মেনে নেবে না যে এখানে মার্কিনীদের আধিপত্য হোক, অথবা এই অঞ্চলে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি ক্রিয়েট করার সুযোগ হোক। তো সকল কিছু মিলিয়ে বাংলাদেশ এখন হয়ে গেছে মনে হচ্ছে খেলার ফুটবল। ভারতের মন চায় তারা খেলে। আবার ধরেন বি অনেস্টলি ডক্টর ইউনূস সাহেবের যেই সরকার ক্ষমতায় আসছে, ভারতের বিরুদ্ধে আসলে আমজনতা আমরা যতটুকু অ্যাক্টিভ, আমরা যতটুকু সোচ্চার, ভারত ইস্যুতে এখনো তিনি কিন্তু খুব শক্তভাবে আই ডোন্ট নো ওয়াই ওইরকম কোনো ভূমিকা এখনো নিচ্ছেন না। আমাদের দুইজন উপদেষ্টারা কথা বলছে, সমন্বয়করা কথা বলছে, বাট ডক্টর ইউনূস সাহেবের উচিত ভারতের যে মোরলগিরির স্বভাবটা সেটাকে কিন্তু কন্ট্রোল করা। এটা যদি কন্ট্রোল করতে না পারে, ভারত যেমন আওয়ামী লীগ সরকারের গ্রাস করা ফেলছে নানানভাবে কিন্তু গ্রাস করেছে দেশের ভিতরে, আভ্যন্তরীণ, বৈশ্বিক অনেক ইস্যুতে ভারতের চয়েস ছিল বাংলাদেশের চয়েস। তো সেই জায়গাটা থেকে যদি আমাদের এই নতুন সরকার বের হতে না পারে, ভারত মিত্রর বেশে হোক, যেই বেশে হোক, আয়সা এই সরকারের উপর হাবি হয়ে যায়, তাহলে কিন্তু ঝামেলার দিকে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের এই সরকার। ভালো কিছু করতে এসে সরকার চালানো আসলেই কঠিন, পরবর্তী সময় সমালোচনার শিকার হতে পারে। তো আমার মনে হয় যে ভারত ইস্যুতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে খেলার ইস্যু আছে বাংলাদেশ নিয়ে, ওইখানে কোনোভাবে আমরা এইগুলোর মধ্যে জড়ানো যাবে না। আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ক্লিয়ার করে দিতে হবে যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ কোনটা করা উচিত, আমার দেশের জনগণের মধ্যে হিন্দুদের নিরাপত্তা কি হবে, মুসলিমদের নিরাপত্তা কি হবে, যারা অন্য ধর্মের আছেন তাদের নিরাপত্তা কি হবে, এটি দেশের সরকার, এই দেশের জনগণ, এই দেশের প্রশাসন, তারা এটাকে ফ্যাক্ট হিসাবে দেখবে। আমরা কি অন্য দেশের গুলো নিয়ে কথা বলার সুযোগ আছে? আমরা কি অন্য দেশের ইস্যুগুলোতে আমাদের সরকার কি তাদের দেশের বিষয় নিয়ে এভাবে প্রশ্ন করে যে ভারতে বসবাসকারী 20 কোটি মুসলিমের সাথে কি হচ্ছে? তো আমার মনে হয় যে আরেকটু স্ট্রং হওয়া দরকার। ডক্টর ইউনূস সাহেব তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে বিশ্বাসী, বাট এই গুটিবাজদের সাথে খেলার জন্য তাকে মাঝে মাঝে প্রয়োজন হলে শক্ত হওয়া উচিত। আর ডক্টর আসিফ নজরুল স্যারেরও যে ভূমিকা আমার কাছে অনেকটা মানে কেমন জানি লাগতেছে, বি অনেস্টলি। সরকারে বসার আগে ওনার যে শক্ত ভূমিকা দেখেছি ভারত ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে, তো সরকারে বসার পর বিভিন্ন ধরনের সভা, সেমিনার, তারপর হচ্ছে যে ধরেন মাঝে মাঝে ফেসবুকে বক্তব্য, এগুলোর বাহিরে কার্যকর যে ভূমিকাটা বা আইন, এই যে আমাদের যে বিচার বিভাগ আছে বা তিনি যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেখানেও আরো অনেক কিছু দরকার। বা আমাদের বাকি যে উপদেষ্টারাও আছেন, তারাও কিন্তু আসলে ওই রকম শক্ত কোনো ভূমিকা ভারত ইস্যুতে রাখছেন, এটা আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে। জনতাও কথা বলছে, জনগণ আমরা কথা বলছি, বাট বাই গভর্নমেন্ট G to G সেগুলো হচ্ছে না। এগুলো ব্যালেন্স না করতে পারলে
ডক্টর ইউনূস সাহেব ঝামেলায় পড়তে, ভারত হঠাৎ করে ফাঁসাই দিবে, আমরা তো দেখবো। তো শান্ত মানুষ, বাট একটু সচেতন। দেশের আপামর জনসাধারণের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন এবং ভারত পালিয়ে যাওয়ার পর থেকে একটা প্রশ্ন আমি অনেকগুলো ইন্টারভিউতে ফেস করেছি। আমাকে দেশি এবং বিদেশি অনেকগুলো সংবাদ সংস্থা, পত্রিকা আমাকে একটা কথা খুব স্পেসিফিকলি জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে তার যে নীতি ছিল, সেই নীতিটা বাংলাদেশের ঘটনার পর পাল্টাবে কিনা বা কতটুকু পাল্টাতে পারে। আমরা খেয়াল করেছি যে ভারতীয় পত্রপত্রিকায় ইদানিং এ ধরনের অপিনিয়ন তো বটেই, এডিটোরিয়ালও লেখা হচ্ছে, যেখানে ভারতকে এতদিন বাংলাদেশের প্রতি যে ধরনের পলিসি তারা রেখেছে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাথে তারা যে ধরনের সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে, সেটা বাদ দিয়ে নতুন করে দেখার আহ্বান অনেকভাবে জানানো হয়েছে অনেক জায়গা থেকে। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি মনে করি, আমি জবাব দিয়েছিলাম যে ভারতের এটা করা উচিত হবে। বাংলাদেশে অনেকগুলো টকশোতে আমি একই কথাই বলেছি, কিন্তু আমি সন্দিহান ভারত এটা করবে কিনা, কারণ তার ট্র্যাক রেকর্ড ভালো না। আমি খুব অবাক হই ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এমন সব অবিশ্বাস্য ভুল, মানে এগুলো মনেই হবে যে এই ভুলগুলো কিভাবে একটা রাষ্ট্র করে, সে দক্ষিণ এশিয়াতে এমন সব ডিজাস্টার ঘটিয়েছে, এটা কিভাবে হতে পারে? একটা দেশের ডিপ্লোম্যাটস আছে, থিঙ্ক ট্যাঙ্কস আছে, সরকার আছে, তাদের রাজনীতির চিন্তা আছে, সবকিছু মিলে হবার তো কথা না। কিন্তু আমরা খেয়াল করছি ভারত তার একই ভ্রান্তির যে চক্র আছে তাতেই ঘুরপাক খাচ্ছে। আমাদের অনেকের হয়তো খেয়াল হয়েছে, চোখে পড়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে, সেটা হলো নরেন্দ্র মোদী জনাব জো বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন এবং সেটার ভিত্তিতে একটা টুইট করেছেন যেখানে বাংলাদেশ সম্পর্কে কথা আছে এবং একই জাবর উনি কাটছেন, জনাব মোদী একই জাবর কাটছেন। এটাতেই মনে হয় আদতে তিনি বাংলাদেশকে নিয়ে তার সম্পর্কে চিন্তা রিয়ালাইন করবেন, এই আশা আসলে দুরাশার মতোই ব্যাপার। বহুবার বলেছি, আবারও বলি, এই ধরনের চিন্তা, এই ধরনের পদক্ষেপ বাংলাদেশ ভারত কোনো রাষ্ট্রের জন্য খুব পজিটিভ কিছু না। তিনি কি বলেছেন সেটা আসবো, তার আগে একটা জিনিস একটু বলা দরকার যে জনাব নরেন্দ্র মোদী সম্ভবত তার পশ্চিমাদের সাথে যে এক ধরনের অতি শক্ত অ্যাটিটিউড দেখাচ্ছিলেন সেটা থেকে কিছুটা সরে আসার চেষ্টা করছেন। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি কয়েকদিন আগে তিনি ইউক্রেনে গিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করেছেন। দেখা করে তিনি অনেক কিছু বলেছেন, সম্পর্ক উন্নয়ন করবেন, যুদ্ধ যাতে শেষ হয় সেই আলোচনা শুরু করার কথা বলেছেন। এর সম্ভবত মাসখানেক আগেই তিনি রাশিয়ায় গিয়েছিলেন, তখন জেলেনস্কি খুব সিরিয়াসলি এটাতে রিয়াক্ট করেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি পুতিনের মতো এরকম একজন ডিকটেটরের সাথে দেখা করা, তার সাথে এই ধরনের খাতির করা, সেটাকে কন্ডেম করেছিলেন। এবার উনি গেলেন ইউক্রেন এবং ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রেসিডেন্ট ইউক্রেন সফরে গেলেন। সেখানে তিনি এটাও জেলেনস্কিকে জানিয়েছেন যে পুতিনের সাথে তিনি আলোচনা করেছেন, যে আলোচনার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতে হবে। এই হচ্ছে বেসিক। আমি এই কথা এই কারণে বলছি, মোদী যে অতিরিক্ত কঠোর একটা স্ট্যান্স দেখাচ্ছিলেন যে উনি রাশিয়ার দিকেই মূলত আছেন, কারণ তার সাথে আসলে বেশ কিছু স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির সম্পর্ক সিরিয়াসলি আছে, এটা ভারতের জন্য খুব টাফ এফোর্ড করা, আমি বহুবার বলেছি কথা। আর সেটা তো বটেই, তার সাথে বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো হয়েছে, খুব সস্তায় তেল কিনেছে রাশিয়া থেকে। রাশিয়ার অর্থনীতি চালু করে রাখার জন্য তেল কিনে চায়না এবং ইন্ডিয়া খুব বড় রোল প্লে করেছে, এটা নিয়ে পশ্চিমাদের ক্ষোভ ছিল। আমরা কেউ বলছেন যে ইউক্রেন সফরের কারণ পশ্চিমাদের ক্ষোভ প্রশমন না, তবে এটা প্রধান বা একমাত্র কারণ না হলেও এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজনস। এই কারণে বলছি যে এখন এই দুর্বল মোদী সরকার, তার আগের যে প্রতাপ ছিল, মানে জেনারেল মেজরিটি এখন তার নিজের দলের নেই, জেনারেল মেজরিটি এখন তার জোট করে করতে হচ্ছে, তার এখন তার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে এখন রিলাইনমেন্টের চেষ্টা করছে। এবং আমি দেখলাম উনি ঘুরে এসে জো বাইডেনকে রিপোর্ট করছেন। আমরা এটাকে রিডিং বিটুইন লাইন্স এরকম হতে পারে যে পশ্চিমারা এক ধরনের ক্ষুব্ধ ছিল ভারতের উপরে রাশিয়ার সাথে সম্পর্কের কারণে, সেটা একটু উনি সম্ভবত নর্মালাইজ করতে যাচ্ছেন, সেটা নিয়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশের কথা এসছে। আমি তার টুইটটা পড়ি। স্পোক টু পোটাস @POTEOS, আমরা জানি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটসকে সংক্ষেপে এভাবে বলে। জো বাইডেনকেও ট্যাগ করেছেন। অন ফোন টুডে we had a detailed exchange of views on various regional and global issues, including the situation in Ukraine. I reiterated India's full support for early return of peace and stability. ডিপ্লোম্যাটিক ধরনের কথাবার্তা, কিন্তু এখানে ইউক্রেন সম্পর্কে জানিয়েছেন, গিয়েছেন, উনি একরকম রিপোর্ট করছেন বাইডেনকে মনে হচ্ছে। কিন্তু পরের যে অংশটা সেটা, we also discussed the situation in Bangladesh and stressed on the need for early restoration of normalcy and ensuring the safety and security of minorities, especially Hindus in Bangladesh. তাহলে দাঁড়ালো এরকম, তারা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা বলেছেন এবং স্বাভাবিক অবস্থা দ্রুত যাতে রেস্টোর্ড হয়, ফিরে আসে, সেটার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং তারা সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ মাইনরিটি এনশিওর করতে বলছেন, স্পেশালি হিন্দুজ ইন বাংলাদেশ। মাইনরিটি, বিশেষ করে হিন্দুদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করার কথা বলছেন। আমরা এই ধরনের টুইটকে কন্ডেম করি। কন্ডেম কেন করি? প্রথম কথাটা হচ্ছে, অবশ্যই এরকম টুইট উনি কেন করছেন সেটারও একটা উদ্দেশ্য আমরা আলোচনা করব, কিন্তু কন্ডেম করছি কেন? মাইনরিটির সিকিউরিটি নিয়ে উনি আবারও বাইডেনের সাথে কথা বলছেন। অবশ্যই এখানে একটা জিনিস মোদির পরাজয় হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা নিয়েও কথা বলছি। উনি বাইডেনের সাথে হিন্দুদের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে স্ট্রেস দিচ্ছেন, স্ট্রেস দিয়ে বলছেন এটা হতেই পারে যে বাংলাদেশে যাতে নর্মাল অবস্থা ফিরে আসে, সেটা নিয়ে আলাপ করছেন। ঠিক আছে, বলছেন নর্মাল অবস্থা ফিরে আসা উচিত, বাংলাদেশ যদি নর্মাল না হয় সেটা নানা রকম চাপ ভারতের দিকে যাবে, এটা খুব স্বাভাবিক, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে হিন্দুদের
সেফটি সিকিউরিটির ব্যাপারে এখন স্ট্রেস করার মতো, এটাকে জোর দেওয়ার মতো কি কোনো রকম কোনো পরিস্থিতি হয়েছে? আছে এখন। 5 তারিখের পর 2-3 দিন জেনারেলি আওয়ামী লীগের উপরে যেসব হামলা হয়েছে, প্রতিটা হামলা আমরা কন্ডেম করি, কিন্তু হামলাটা আমরা যতটা ধারণা করেছি, এমনকি আওয়ামী লীগও যে ধারণা করেছে তার চেয়ে অনেক কম হয়েছে। সেই হামলার মধ্যে আওয়ামী লীগ হিসাবে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, কিছু 2-1টা মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে, এর বেশি খুব কিছু আসলে ঘটেনি। এবং সেই পরিস্থিতিও বেশ কয়েকদিন হয়ে গেল একেবারে স্বাভাবিক হয়ে গেছে। সেই স্বাভাবিকতার মধ্যে দাঁড়িয়ে জনাব মোদি বাইডেনকে হিন্দুদের সিকিউরিটি নিশ্চিত করার ব্যাপারে জোর দিতে বলছেন, মানে গুরুত্ব আরোপ করছেন তারা। একেবারেই অন্যায়ভাবে কাজটা করা হলো এবং এখনো ভারত তার সেই প্রিভিয়াস যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা ভয়ঙ্কর। প্রথম দিন থেকেই ডিসইনফরমেশন দিয়ে ভারতীয় মিডিয়া বাংলাদেশের ঘটনাকে ভয়ঙ্কর রকম অতিরঞ্জিত করেছে। সেটা তখন এই পর্যায়ে ছিল। আর এখন একেবারেই সবকিছু শান্ত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাইডেনকে এই কথাগুলো বলছেন। ভারতের পরাজয় কেন? মানে এতদিন পর্যন্ত আমরা দেখতাম ভারত কাউকে গুণে টোনে না, বাংলাদেশ হলো তার জায়গা, বাংলাদেশে সে যা চায় তাই হবে। রীতিমতো 2+2 মিটিংয়ে আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছিল। ওয়াশিংটন পোস্টে ডিটেইল রিপোর্ট হয়েছে তারা এতটাই পাওয়ারফুল, আমেরিকাও অন্তত বাংলাদেশে তার কোনো রকম কোনো প্রভাব রাখতে পারবে না। সেই মোদি এখন বাইডেনের কাছে বাংলাদেশ নিয়ে বিচার দিচ্ছেন। মানে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রভাব যে অতি নিচে পড়ে গেছে এবং আমেরিকার প্রভাব তার হিসাব মতে অন্তত যে অনেক, সেটা তিনি এস্টাবলিশ করেন। তার প্রভাব যে পড়ে গেছে এর মাধ্যমে তিনি সেটা স্বীকার করে নেন। নাহলে আমেরিকার সাথে বাংলাদেশ নিয়ে তার আলাপ আলোচনা করতে হয় কেন? তার মানে এখন কি ওনাকে আমেরিকাকে ধরে কিছু বলে আমেরিকাকে দিয়ে ডক্টর ইউনূসকে কিছু বলাতে হবে? রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে যে ভারত দাবি করে নিজেকে, সেটার একটা ডিজাস্টারাস পতন কিন্তু এই টুইটের মধ্যে ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেছে। টুইট করেছেন, তারপরে উনি এই টুইটের মাধ্যমে আমি ধারণা করি উনি বাংলাদেশে আওয়ামী লীগারদেরকে এক ধরনের প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে শুধু আওয়ামী লীগার না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের যে পেনিট্রেশন ছিল প্রশাসনে, পুলিশে বা অন্যান্য অর্গানাইজেশনে, তাদেরকেও এক ধরনের প্রবোধ দেওয়ার চেষ্টা যে আমরা কিন্তু এখনো তোমাদের পাশে আছি, সেটা দেখানোর চেষ্টা করছেন। এটাই হয়তো উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যগুলো বা যা উনি করেছেন সেটা দিয়ে একটা জিনিস প্রকাশিত হলো আমাদের সামনে, বাংলাদেশের ডিজাস্টারাস ফরেন পলিসি ফেইলিয়ারের পর, এটা ডিজাস্টারাস ফেইলিয়ার, এত বাজে কোনো ফেইলিয়ার হতে পারতো না, বাট ইট হ্যাপেন্ড। তারপর খুব দ্রুত ভারতের তার সম্পর্কটাকে রিয়ালাইন করা উচিত ছিল আমাদের সাথে। না, এইভাবে হবে না, জনগণের সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে, নতুন সরকারের সাথে কাজ করতে হবে। এমনকি কেউ ভারত লেখালেখি করছে যে যত দ্রুত সম্ভব বিশেষ দূত পাঠানো দরকার, যারা বাংলাদেশের এই নতুন সরকারের সাথে সব রকমভাবে সহযোগিতা এবং কাজ করতে প্রস্তুত থাকবে। কিন্তু সেটা না করে একই রকম ভুলের চক্রে ভারত ঘুরপাক খাচ্ছে। ভারতের জন্য এটা, ভারতের জনগোষ্ঠীর জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের জন্য ভালো হবে না। আমরা দুই দেশ যদি সংঘাতের মধ্যে থাকি, সেটা কোনো দেশের জন্যই ভালো হবে না। কিন্তু যে বললাম একটা কথা, এটা বিজেপি ক্ষমতায় থাকাটাই মূল সংকটের জায়গা। তার অভ্যন্তরীণ পলিটিক্সের কারণে তাকে যেহেতু হিন্দু আইডেন্টিটি পলিটিক্স করতে হয়, হিন্দুত্ব যেহেতু করতে হয়, এই হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তাকে এই হিন্দু কমিউনিটিকে ক্রমাগত সামনে আনতে হয়, বলতে হয়। না হয় জো বাইডেনের মতো প্রেসিডেন্টের কাছে, যিনি একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট, যিনি একজন ট্রুলি অন্তত তার যে ম্যানিফেস্টো তাতে গণতান্ত্রিক একজন, উনি ট্রাম্প নন, তার কাছে আপনি বাংলাদেশে যেখানে মুসলিমরাও নির্যাতিত হয়েছে, আমি পোস্ট 5 আগস্টের কথা বলছি, যেখানে মুসলিম আওয়ামী লীগাররাও নির্যাতিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, তাদেরও সম্পদের ক্ষতি হয়েছে, সেটার প্রতি আপনি ন্যূনতম জেনারেলি মাইনরিটির কথা বলছেন। মজার ব্যাপার হচ্ছে কোনো হিন্দু ছাড়া অন্য কোনো মাইনরিটির উপরে আমরা কোনো আক্রমণ, অন্য মাইনরিটির সংখ্যাও খুব কম, কিছু হয় নাই, আপনি হিন্দুকে নিয়ে কনসার্ন দেখাচ্ছেন। এই জিনিসটা একটা ডেমোক্রেটিক দেশের ডেমোক্রেটিক প্রেসিডেন্টের কাছে, তথাকথিত একজন ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী ভারতের, আপনি হয়ে এই কথা বলাটাও তো লজ্জার ব্যাপার, বাজে ব্যাপার, নোংরা ব্যাপার। পৃথিবীতে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আমরা অন্য দেশের সংবিধানটা সব বাদ দিই, ওটা তো আছে। ওটার নিরিখেই প্রত্যেকটা মানুষের উপর, এটার মধ্যে হিন্দু ইনক্লুডেড, আক্রমণ বা আঘাত যা হয়েছে প্রত্যেকটাই খুব স্ট্রংলি কন্ডেম করার মতো। কিন্তু যে বললাম, লাজ লজ্জার মাথাকে এগুলো বলতে হয়, তার ডোমেস্টিক পলিটিক্স আছে, সেটা তাদের অভ্যন্তরীণ সবাইকে দেখাতে হয়, সেটা আবার বাংলাদেশকে দেখাতে হয় যে না, মোদি এখনো আওয়ামী লীগ যাতে কিছুটা প্রবোধ পায়, তাকে ছেড়ে যায় নাই। কিন্তু এগুলো যত কিছুই করুক না, তার অভ্যন্তরীণ রাজনীতির কিছুটা সুবিধা হলেও হতে পারে, কিন্তু দিনের শেষে দুই দেশের সম্পর্কের জন্য এটা ভালো কোনো কিছু নয়, এবং আমরা ভারতকে একই ভুলের চক্রে ঘুরপাক খেতে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।